ওয়েলকাম ভিউয়ার্স, আমি স্যাফায়ার জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজিক্যাল সেন্টার থেকে জেমোলজিস্ট অ্যান্ড অ্যাস্ট্রোলজার অনুপম চক্রবর্তী কথা বলছি। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, বহুদিন পরে আবার ইউটিউবে এলাম, কারণ আমার পার্সোনাল যথেষ্ট কাজ ছিল, যে কারণে ব্যস্ত ছিলাম। যাক, যেটা প্রথম কথা বলবো যে মূলত আমি জেমোলজি নিয়ে প্রথম স্টার্ট করেছিলাম, তারপরে কিছু অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্ট আমি রেখেছিলাম দর্শকদের উদ্দেশ্যে, এবং তারপরে সাথে সাথে আমি স্পিরিচুয়ালিজমের কথাও কিছু বলেছিলাম আপনাদেরকে। কিন্তু কিছু কিছু কমেন্ট এসছে আমার কাছে যে আপনি একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলছেন, একটা সার্টেন অ্যাঙ্গেল নিয়ে কথা বলছেন, সেই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে গিয়ে আপনি আবার স্পিরিচুয়ালিজমে চলে আসছেন, বা কোনো সময় পিওর অ্যাস্ট্রোলজিতে চলে আসছেন, বা কোনো সময় আপনি জেমোলজিতে চলে আসছেন। তো সেটা কেন হবে? দেখুন, বেসিক্যালি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি জেমোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার পাশাপাশি একজন কাউন্সিলর। কেননা একজন প্রকৃত কাউন্সিলর কিন্তু অ্যাস্ট্রোলজার হতে পারে, বা একজন অ্যাস্ট্রোলজারও কিন্তু একজন প্রকৃত কাউন্সিলর হতে পারে। কারণ আমার কাজ কিন্তু শুধুমাত্র আপনাদেরকে জেমস বিক্রি করা, বা আপনাদেরকে সঠিক কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ে নিয়ে কথা বলে তার মধ্যে কোনো রকম ঈশ্বর প্রদত্ত কোনো কথা থাকবে না, এগুলোতে আমি বেসিক্যালি বিশ্বাস করি না। কেননা আপনারা আমার কাছে যখনই আসবেন, সেটা বেসিক্যালি আমি প্রথমে চেষ্টা করি একজন ক্লায়েন্টকে কাউন্সেলিং করার। তো সেটা নিয়ে যদি কারোর কোনো রকম বক্তব্য থাকে, সেটা আমাকে ডাইরেক্টলি কমেন্ট করতে পারেন। কিন্তু দেখুন, আমি যখন একজন ক্লায়েন্ট কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসে, তখন আমি বেসিক্যালি তার আগে কাউন্সেলিংটা করি। কেন, তার মধ্যে কিন্তু তখন অলরেডি একটা নেগেটিভ এনার্জি কাজ করছে, যে কারণেই সে কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে এসছে। একজন রুগীও যখন ডাক্তারের কাছে যায়, তখনও কিন্তু তার মধ্যে নেগেটিভ এনার্জি কাজ করে। কারণ সে তো তখন বেসিক্যালি অসুস্থ। তো সেই ডাক্তার তাকে যদি প্রথমে আশ্বস্ত না করে যে আপনি আমার ওয়ে অনুযায়ী চলুন, নিশ্চয়ই আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু সেই ডাক্তার যদি প্রথমেই প্রেসক্রিপশানে হুড় করে 10-12টা মেডিসিনের কথা লিখে দেয়, এগুলো খান, এগুলো খেলে পরেই আপনি ঠিক হয়ে যাবেন, এটা কিন্তু একেবারেই আমার কাছে কাম্য নয়। এনিহাও, আমি জেমস নিয়ে বেসিক আলোচনায় আবার ফিরে আসছি। দেখুন, কিছু কিছু জেমসের সাথে কিন্তু একটা, আজকে একটু ডিস্টার্ব হয়ে, কারণ আমার একটু লাইভ আরেকজন ক্লায়েন্টও আছে। দেখুন, জেমসের কাজটা কিন্তু কসমিক সায়েন্সের সাথে অনেকটা ইনভলভ। এবার কসমিক সায়েন্স নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু অনেকটা বিশদে বলা হবে, এবং অনেক দর্শক বন্ধুরা সেটা বুঝতেই পারবে না। কেন, বেসিক্যালি দেখুন, কসমিক সায়েন্স নিয়ে বলতে গেলে আমাকে প্রথমে ইংরেজিতে বলতে হবে, আর ইউটিউবে সকল দর্শক বন্ধুরা তো ইংরাজি সম্বন্ধে অতটা সম্যক ধারণা নাও থাকতে পারে। তো যাই হোক, আমি প্রথমে যেটা বলবো, আমাদের শরীরে 6টা সিস্টেম আছে, 6টা চক্র আছে, বা 6টা আধার আছে। একটা হচ্ছে নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আর একটা হচ্ছে ইউরিনারি সিস্টেম, আর একটা হচ্ছে সার্কুলেটরি সার্কুলেটরি সিস্টেম, আর একটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, আরেকটা হচ্ছে মাস্কুলার সিস্টেম, এবং আরেকটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। তো এগুলো কিন্তু আমাদের শরীরে প্রত্যেকটা পাথর যখন আমরা কেউ রেমেডি হিসেবে পড়ি, তো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে কিন্তু এই জেমসের একটা সম্পর্ক আছে। এবং এই সিস্টেমের মধ্যে যদি সেই জেমসটা প্রপারলি আমি না দিতে পারি, তাহলে কিন্তু সেই সিস্টেমটাই কিন্তু একটা জায়গাতে থেমে গেল। তার মানে কি বোঝাতে পারলাম? মানে এই এতগুলো চক্র আমাদের শরীরে আছে, এবং প্রত্যেকটা চক্রই কিন্তু জেমসের সাথে ইনভলভ। এবার কোন জেমস পড়ছেন, তাতে করে আপনার কোন সিস্টেমটাকে বেশি অ্যাক্টিভ করবে, বা কোন সিস্টেমটা আপনার এক্সট্রা অ্যাক্টিভেট, সেটাকে একটু ডিঅ্যাক্টিভেট করবে। এবং এই সিস্টেমগুলো যদি প্রপারলি না কাজ করে, তাহলে কিন্তু একজন লোক মানসিক ভারসাম্যহীন, বা
কিছুটা পরিমাণে তার শুধু মানসিক ভারসাম্যহীন বললেও তারও যদি আরও পরিষ্কার করে বলা যায়, হ্যাঁ, সে কিন্তু শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়তে পারে। তো এই টোটাল সিস্টেমটাই কিন্তু আমাদের জেমসের সাথে ইনভলভ। তো এই ব্যাপারটা কিন্তু প্রথম একজন প্রকৃত মানের অ্যাস্ট্রোলজারকে বুঝতে হবে। যদি এগুলি এবং বিজ্ঞানসম্মতভাবে, হ্যাঁ, কালার্স অ্যান্ড এনার্জি আমাদের অর্থাৎ মানে কালার আর এনার্জি, কালার আর যেটা বলতে চাইছি আপনার এনার্জি যদি আমাদের শরীরে প্রপারলি না কাজ করানো যায়, তাহলে কিন্তু সেই জেমসের পেছনে পয়সা খরচ করাটা অর্থহীন। এক সেকেন্ড বন্ধুরা। হ্যাঁ সমীব, হ্যাঁ আমি একটু ইউটিউবে আছি। তুমি ভালো আছো তো? চাকরি ভালো চলছে? আচ্ছা, হ্যাঁ 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 গো, আমি একটু ইউটিউবে আছি, আমি তোমার সাথে পরে কথা বলছি। থ্যাংক ইউ। যাই হোক, তো রত্ন পাথরের নিরাময় ক্ষমতা কতটা? নিরাময় ক্ষমতা মানে কি? আমাদের ডেস্টিনেশন হোক বা আমাদের শরীর স্বাস্থ্যের দিক হোক, এবং এবং আমি আপনাকে একটা গ্যারান্টি নিয়ে বলছি, রত্ন পাথরের নিরাময় ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি। কিন্তু তার সাথে সাথে আপনাকে কিছুটা অনেস্ট থাকতে হবে এবং হার্ড ওয়ার্কিং করতে হবে। হ্যাঁ, এবং অবশ্যই আবারও বলবো, যে রত্ন পাথরটা আপনি ইউজ করছেন তার উপর কিন্তু একটা অগাধ বিশ্বাস থাকতে হবে। তবেই দেখবেন আপনার অটোমেটিক কনফিডেন্স বাড়ছে, আপনার কিন্তু এনার্জি লেভেল অ্যাক্টিভেট হয়ে গেল। আর দেখুন, যেটা আমি বেসিক্যালি কসমোলজি নিয়ে আজকে ভেবেছিলাম আলোচনাটা করবো, কেননা কসমোলজির সাথে কিন্তু পাথরের একটা বিশাল সম্পর্ক আছে। কারণ কসমোলজি হচ্ছে ফিজিক্স অ্যান্ড মেটাফিজিক্সের একটা কম্বাইন্ড সাবজেক্ট। তো যাই হোক, এটা আমি বিস্তারিতভাবে যাচ্ছি না। তবে একটা কথা আমি যেটা বেসিকভাবে বলবো, যে দেখুন, অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, কসমিক সায়েন্স বা কসমোলজি, হ্যাঁ, এগুলোর সাথে কিন্তু পাথরের একটা অগাধ সম্পর্ক আছে। এবং আমরা সেই জন্মকুষ্ঠি দেখলেই কিন্তু অ্যাকচুয়ালি তার কি দশা অন্তর্দশা চলছে, সেই অনুযায়ী তাকে কিন্তু আমি পার্টিকুলার সেই জেমসটা দিতে পারবো, বা ইনস্ট্যান্ট ইন ফিউচারে তার কি হতে চলেছে তাকে একটু আগাম একটা কিছু সাবধান করার জন্য কিন্তু আমি সেই জেমসটা দিয়ে থাকি। জেনারেলি দেখুন, আমার লাইফের এত হরোস্কোপ এসছে, তার মধ্যে 90% আমি কিন্তু বেসিক্যালি জেমস থেরাপি করেছি এবং প্রপার ওয়েতে জেমস থেরাপিটা করেছি। হ্যাঁ, এরকম আমার কোনো সময় উদ্দেশ্য ছিল না, বা ভবিষ্যতে নাও হোক, যে একটা জেমসের জায়গায় আরও দুটো জেমস তাকে গছিয়ে দিলে পরে আমার পকেটে আরও 4 টাকা বেশি আসবে। এই উদ্দেশ্য নিয়ে আমি কোনোদিনই এই প্রফেশনে আসিনি, এবং ভগবান না করুক, বা আপনাদের আশীর্বাদে যেন এই মানে মানসিকতা কোনো সময়ের মধ্যে আমার মধ্যে না আসে। এবং দেখুন, আর একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, যে জেম স্টোনটা যেটা পড়ানো হচ্ছে আপনাকে, সেটা আপনাদের অবশ্যই সেই জ্যোতিষ বন্ধুর কাছে জিজ্ঞাসা করার ডিউটি, যে এই পার্টিকুলার এই জেমসটা আমি কেন পড়ছি। দেখুন, অনেক মানুষকে আমি দেখেছি, কেউ ইয়েলো কালার পছন্দ করে, তার মানে তার মধ্যে জুপিটারের ইনফ্লুয়েন্স অনেকটা বেশি। কেউ লাল রং পছন্দ করে, কেউ নীল রং পছন্দ করে, কেউ ব্ল্যাক কালার পছন্দ করে। তো এই প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রত্যেকটা জেমস্টোনের কালারের একটা অদ্ভুত কম্বিনেশন আছে। দেখবেন কোনো সময় আপনি ইয়েলো কালার পরলে দেখবেন অনেক বেশি এনার্জেটিক ফিল করছেন নিজেকে। আবার কোনো সময়, আমি রিসেন্টলি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, কোনো একটা রিচুয়ালসে আমার এক দর্শক বন্ধুকে আমি দেখেছিলাম যে সে একটা মানে চকলেট কালারের একটা কুর্তা পরে গেছিল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে রিচুয়ালসে গেছেন তো সেখানে, এবং রিচুয়ালসটা কোনো নেগেটিভ রিচুয়ালস না, পজিটিভ রিচুয়ালস, এবং সেটা মোস্ট প্রবলি সরস্বতী পুজো উপলক্ষে। আমি বলেছিলাম যে দেখুন, কোনো রিচুয়ালসে যখন যাচ্ছেন তখন একটু পজিটিভ কালার পরার চেষ্টা করবেন, একটু ব্রাইট কালার পরার চেষ্টা করবেন, একটু হোয়াইট কালার পরার চেষ্টা করবেন। হোয়াইট কালার পরলে যেটা হবে, সেটা আপনার চন্দ্র আর শুক্র দুটোই কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যাবে, এবং
মানুষের কিন্তু যে চন্দ্র নিয়েও আলোচনা করেছিলাম, কিন্তু চন্দ্র যদি আপনার ঠিকঠাক জায়গায় থাকে তখন দেখবেন আপনার মেন্টাল ভাইব্রেশনও পজিটিভ হয়ে গেছে, এবং সেটাকে কিন্তু ভেনাস আরও অ্যাক্টিভেট করে দিচ্ছে। যদি আমি ব্ল্যাক কালার পরি তাহলে সেটা কিন্তু স্যাটার্ন বেস হয়ে যাচ্ছে। তো স্যাটার্ন কিন্তু একটা ডিপ্রেশনের প্ল্যানেট, এবং একমাত্র স্যাটার্ন ডিপ্রেশনের প্ল্যানেট বললে স্যাটার্নকে অপমান করা হচ্ছে, এটা কিন্তু ভুল কথা। স্যাটার্ন কিন্তু অনেক পজিটিভ রেজাল্টও দিয়ে গেছে, আমি দেখেছি। স্যাটার্নের সামান্য 2 বছরের ফেজে একটা লোককে আমি কোটিপতি হতে দেখেছি। এবং সবচেয়ে নেগেটিভ এফেক্ট আমাদের শরীরে যেটা দিয়ে দেয় সে হচ্ছে রাহু। রাহুর একটাই প্রবলেম, রাহু একসাথে সব খাবে, কিন্তু সে কিন্তু রাখতে পারে না কিছু। তার মানে কি হলো, আমি একটা বিয়ে বাড়িতে গেলাম, গিয়ে একটা ক্যাটারিং সার্ভিসে একটা মানে চলছে, দেখছি সেখানে অনেক রকম পদ আছে। আমার সার্টেন টাইমে মনে হলো আমি সব কিছু খাবো একসাথে, কিন্তু সব কিছু কি একদম একটা মানুষ খেতে পারে? একটা মানুষের তো ক্যাপাসিটি আছে। তো এগুলো কিন্তু বিভিন্ন কালারের ওপর ডিপেন্ড করে, এবং রত্নটা আমি তখনই দেবো একটা প্ল্যানেটকে অ্যাক্টিভ করার জন্য, অথবা তার ক্ষেত্রে কোনো প্ল্যানেট খুব নেগেটিভ এফেক্ট দিচ্ছে, সেই প্ল্যানেটটাকে আমি ডিঅ্যাক্টিভেট করব। ঠিক আছে, রত্ন দেওয়ার উদ্দেশ্য কিন্তু আমার বেসিক্যালি প্রথম থাকে এইটা। দ্বিতীয়, তাকে মেন্টালি আমি রিচার্জ করব। দেখুন, মেন্টালি রিচার্জ ব্যাপারটা কিন্তু আরও যদি ভেঙে বলা যায়, আমাদের আমরা যেমন সেলফোন ইউজ করি, সেলফোনের যখন চার্জ শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা সেটাকে আবার চার্জার দিয়ে রিচার্জ করি। তো সেম কিন্তু আমাদের মনও, দেখবেন একটানা কাজ করতে করতে মানুষ যখন খুব ক্লান্ত হয়ে যায় না, তখন তার মনকে রিচার্জ করার বা রিফ্রেশ করার জন্য একটা সিস্টেমের দরকার থাকে। সেটা আপনি কোথাও ঘুরতে গেলেন, সেটা আপনি কোনো ভালো কাউন্সিলরের সাথে আলোচনা করলেন, মানে লাইফের ওপরে একটা মানে ফ্রাস্ট্রেশন চলে এসছে, এভরিডে একই কাজ, একই জব, একই প্রফেশন, একই রুটিন ওয়ার্ক। সকালবেলা ঘুম থেকে ওঠো, ব্রেকফাস্ট করো, বাজারে যাও, মিসেস বা হাজব্যান্ড কী বললো সেটা মানে রোবটের মতো শুনে চলো। তো দ্যাটস দ্যাটস নট আওয়ার লাইফ। আমি বেসিক্যালি যেটা বিশ্বাস করি, প্রত্যেকের লাইফে কিন্তু একটা আলাদা আলাদা চিন্তা শক্তির দরকার আছে, যে আমি যেটা করছি তার পেছনে উদ্দেশ্যটা কী, প্লাস কি আমারও নিজস্বতা বলে তো কিছু একটা আছে, কোনো একটা ক্রিয়েটিভিটি আছে। তো সেই ক্রিয়েটিভিটিটাকে যতক্ষণ আমি অ্যাক্টিভেট করতে পারবো ততক্ষণ কিন্তু মুশকিল। অনেক রুগীকে আমি দেখেছি বা অনেক ক্লায়েন্টকে আমি দেখেছি আমার চেম্বারে এসছে, সে নিজে বলছে দাদা ভালো লাগছে না, লাইফে মনে হচ্ছে যেন মানে আর ঠিক বাঁচতে ভালো লাগছে না। তখন আমি তাকে কোয়ারি করেছি, কেন, কিসের জন্য বলুন। তার মানে দেখা যাচ্ছে ঠিক সেই চার্টে সেই দশা অন্তর্দশায় এমন একটা প্ল্যানেট, এমন একটা নক্ষত্রে বসে আছে যেটা তাকে অলরেডি ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাচ্ছে। পার্টিকুলার সেই ফেজটা, সেটা 2 মাসও হতে পারে, 2.5 দিনও হতে পারে, 6 মাসও হতে পারে। তো তখন আমি কি করব? তখন আমি সেই প্ল্যানেটটাকে দেখে নিয়ে, এবং তার জন্মকুণ্ডলিতে সেই প্ল্যানেটটা কোন গ্রহে কোন ঘরে অবস্থিত আছে এবং কোন ভাবে আছে, সে কোনো ব্যাড ইম্প্যাক্টের মধ্যে পড়ে আছে কি না দেখে আমি চেষ্টা করব সাময়িকভাবে তাকে সেই রেমেডিটা দিয়ে তাকে রিলিফ দিয়ে দেওয়ার। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? খুব সত্যি কথা বলতে গেলে কি, দেখুন কোন রত্নে কী কী এলিমেন্ট থাকে, যেমন ধরুন আমি কাউকে একটা নীলা দিলাম, তো নীলা সম্বন্ধে একটা ভীতি আছে সাধারণ লোকেদের মধ্যে। তো নীলা তো বেসিক্যালি 3-4 রকম হয়, ইন্দ্রনীলা, অপরাজিতা নীলা, পীতাম্বরী, রক্তমুখী। এবং ইন্দ্রনীলার কালারটা কতটা ডিপ হবে, কতটা লাইট হবে, সেটাও কিন্তু সেই রত্নের মধ্যে যে খনিজ পদার্থ আছে তার উপর ডিপেন্ড করে। এবং তার প্ল্যানেটরি পজিশন দেখে আমি তাকে বলে দিই যে এত % কালারের যেন নীলাটা তুই তুমি পড়ো। এবং আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে
প্রচুর এক্সাম্পল আপনাদের দিয়ে দেবো, প্রচুর হরোস্কোপ দিয়ে দেবো, এবং গ্যারান্টি সহকারে। আজ 20 বছরের আমার অ্যাস্ট্রোলজিক্যাল লাইফ হয়ে গেল, এবং তারও আগে আরও 7 বছর আমি জেম সাবজেক্টটাকে নিয়ে ঘেঁটেছি, প্রচুর রিসার্চ করেছি। এমন এমন জায়গায় এসছে, আমি দেখতে পেয়েছি এই প্ল্যানেটের নেক্সট আর কোনো স্টেজ নেই। দ্যাট ওয়াজ হিজ ডেস্টিনি। তাকে, এবং সেই সময় তার বাবা আমাকে বলছে যে আপনি কী এমন দেখছেন, কিন্তু বিশ্বাস করুন আমি খুব মন থেকে বলছি, ওই হরোস্কোপটা দেখে না আমার এমন একটা নেগেটিভ এনার্জি ফিল হচ্ছে। আমি বুঝতে পারছি যে এই হরোস্কোপে আমার আর কলম চালাবার ক্ষমতা নেই, এবং তারপরও সে আমাকে প্রভোগ করছে তার বাবা, তাহলে আমি আপনার কাছে কিসের জন্য এলাম? আরে আমরা তো ভগবান নই, আমরা জাস্ট চেষ্টা করি মানুষকে সাময়িক একটু শান্তি দেওয়ার, একটু রিলিফ দেওয়ার। এবং অ্যাক্সিডেন্টালি সেই হরোস্কোপটা সম্বন্ধে আমি হয়তো লিখতাম যে হ্যাং টু ডেথ, কিন্তু আমি লিখিনি কারণ আমার একজন খুব পরিচিত রেফারেন্সের ক্লায়েন্ট হিসেবেই সে এসেছিল। আমি তাকে বলেছিলাম আপনার ছেলেকে একটু ভালো কাউন্সেলিং করা। যাই হোক, দুর্ঘটনা চক্রে বলতে বাধ্য হচ্ছে, খুব খারাপই লাগছে। 6 বছর পরে সেই ছেলেটা কিন্তু সিলিং ফ্যানে দড়ি দিয়েই কিন্তু মারা গেছিল। তার মধ্যে এতটাই ফ্রাস্ট্রেশন চলে এসেছিল। শুধু দেখুন, ফ্রাস্ট্রেশন এলে সেই ফ্রাস্ট্রেশনটাকে আমরা কাটাতে পারি, কিন্তু এমন একটা কম্বিনেশন ছিল সেই হরোস্কোপে, সেটাই কিন্তু তার লাস্ট ডেস্টিনি ছিল। এবং সেই কম্বিনেশন থেকে আমি জেনে গেছিলাম যে আমি একে বের করতে পারবো না। আর তারপরেও আমি যে কথাটায় আসছিলাম, যে এই যে রত্নের গুণমান বা রত্ন কতটা নিখুঁত, এটা যাচাই করার ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের নেই। আর বিশ্বাস করুন, আমি না রিসেন্ট সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু রত্ন বিক্রেতা বা রত্ন প্রতিষ্ঠানকে দেখছি যে 5 টাকায় গোমেদ পাওয়া যায়, 10 টাকায় মুক্ত পাওয়া যায়, 20 টাকায় পলা পাওয়া যায়, 50 টাকায় নীলা পোখরাজ পাওয়া যায়। তো যারা 10 টাকার অধিতে মুক্ত কেনার জন্য ছোটে, আমি তাদেরকে একটাই সাজেশন দেবো যে তোমরা পুরীর সি বিচে বসে মাছ ভাজা খেতে খেতে ওখান থেকে ওই জেলেদের থেকে তোমরা মুক্ত কিনে নাও। আর যদি রত্নের দাম এবং রত্নের গুণমান যদি আজকে এই লেভেলে আসে, আমি তো বলবো, বা আমি এটা ভবিষ্যৎবাণী করব, আজ থেকে 2 বছর পরে রত্ন কথাটা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে 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 100% চ্যালেঞ্জ। তুমি 50 টাকার রদিতে নীলা পোখরাজ কিনবে, তুমি দোকানে লোক টানছো, দোকানে লোক টেনে তুমি দেখাচ্ছ কি 50 টাকার রদিতে এই জিনিস পাওয়া যাচ্ছে, এবং মিলিয়ে নেবেন 200% সিনথেটিক। এবং পরবর্তীকালেই আর একটা রত্ন দেখিয়ে বলবে এটা আপনার যদি পকেট পারমিট করে এটার দাম 5,000 টাকার অতি। দেখুন, এগুলো সমস্ত ব্যবসায়িক ফন্দি। তো বেকার ব্যবসায়িক ফন্দি করে রত্ন বেচে তো আর লাভ নেই। আমি যখন লোককে রিলিফ দিতে পারছি না, একটা লোক রত্ন কিনতে আসছে, তো সেই রত্নটা আমি তাকে কেন ঠকাবো? সে তো ওয়ান টাইমই আসবে আমার কাছে, এবং সে যদি প্রথমবারই ঠকে যায় তাহলে তার বিশ্বাসটা কোথায় যাবে? সেই জ্যোতিষ বন্ধুর কাছে বা সেই প্রতিষ্ঠানের কাছে। এবং আমি এটাও দেখেছি, ভিডিও করে দেখাচ্ছি, দাদা অমুক দোকান থেকে এই রত্নটা কিনেছি, দেখুন তো এই রত্নটা কী দামে বিক্রি হবে। এবং ঘটনাচক্রে আমরা কি এতটাই বোকা যে ক্যামেরা অন না থাকলে সেই দোকানদার মুক্তটা নিয়ে বলছে এটা তো 5 টাকার অতির মুক্ত। আমি সেই দোকানদারের নাম বলছি না। এরকম অনেক ভুয়ো রত্ন ব্যবসায়ী এখন চলে এসছে। দেখুন, আমি মানুষকে একটাই কথা বলবো, হ্যাঁ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, কিন্তু রত্ন কেনার সময় প্রকৃত যাচাই কিন্তু করে নেবেন, এবং রত্নের গুণমান সম্বন্ধে কিন্তু অবশ্যই বিচার করে নেবেন। রিসেন্ট আরও একটা এক্সাম্পল দেবো। আমি কোনো একজন ভদ্রলোককে একটা বৈদুর্যমণি অর্থাৎ ক্যাটসাই প্রেসক্রিপশান করেছিলাম। তো উনি প্রচুর স্টাডি করেন, উনি প্রচুর সোশ্যাল মিডিয়া দেখেছেন। দেখে আমি ওনাকে লাস্টে বললাম যে আপনি জেমস গুরু পণ্ডিত সাইটে চলে যান। তো অ্যামাজনে দেখাচ্ছে সেই ক্যাটসাইটার দাম হচ্ছে 1200 টাকা, জেমস গুরু পণ্ডিতে দেখাচ্ছে প্রায় সিমিলার টাইপ ক্যাটসাই 1,35,000 টাকা। তো দেখুন, দ্যাট ইজ দ্য অনলি ওয়েবসাইট যেখানে জেমসের অ্যাকচুয়াল ইন্টারন্যাশনাল ভ্যালুয়েশনটা দেখায়।
কিন্তু সেটা তো সব মানুষের পক্ষে সম্ভব নয় 1,30,000 টাকা খরচা করে একটা ক্যাটসাই পড়া। এই যে মুক্তোর কথায় আমি চলে আসি, মুক্তো 500 টাকার অতীতেও আমি আপনাকে ভালো মুক্তো দিতে পারবো না, এটা আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি। এবং যদি কেউ আমাকে মিথ্যা প্রমাণিত করে দেখাতে পারে, তাহলে সে যা বলবে আমি তাই করব, হয়তো বা এই প্রফেশন আমি ছেড়ে দেবো। রত্ন সম্বন্ধে বেসিক্যালি আমি যা জানি, হয়তো বা আমার আশেপাশে অন্য কোনো কলিগ বা অনেক রত্ন প্রতিষ্ঠান বিক্রেতাও তারা জানে না। আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না, তারা অ্যাডভার্টাইজমেন্ট করে, পরিষ্কার কথা। আর দ্বিতীয় কথা, রত্ন কিনতে গেলে দাদা একটু দামটা কম হবে না? আমি তার উত্তরে তাকে একটাই কথা বলি, দাদা আপনার বাচ্চার খিদে পেয়ে গেছে, তা আপনি সামনে একটা মিষ্টির দোকান দেখলেন, বাচ্চা আপনাকে বললো যে বাবা আমি একটা রসগোল্লা খাবো, তা আপনি সেই দোকানদারকে গিয়ে কি বলবেন যে রসগোল্লার দামটা একটু কম করা যাবে না? তাই না? এটা শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু আমাদের কাছে এবং আমার কাছে এরকম বহু ক্লায়েন্ট এসছে, রত্নের দামটা কি একটু কম করা যায় না, একটু বেশি হয়ে যাচ্ছে না, একটু ইনস্টলমেন্ট করা যায় না? কিন্তু বেসিক্যালি আমি আপনাকে বলছি, ভালো জিনিস কিনতে গেলে আপনাকে পয়সা খরচা করতে হবে। এবং আমি আমার লাইফে আবারও বলছি, আমি যাদেরকে রত্ন বিক্রি করেছি তাদের মধ্যে আজকে শতকরা 95টা লোক সাকসেসফুল। যাই হোক দর্শক বন্ধুরা, আজকে আপনাদের এই অবধি বললাম। এরপরে আমি কোন গ্রহের এগেনস্টে কোন রত্ন পড়বেন, তার সাবস্টিটিউট কী পড়া যেতে পারে, এবং কিছু কিছু রত্নের আমি কিছু কেমিক্যাল কম্পোনেন্টও আমি বলে দেবো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা স্পেসিফিক গ্র্যাভিটি সম্বন্ধে একটা সম্যক ধারণা দিয়ে দেবো। হ্যাঁ, তবে একটাই কথা বলবো শেষ অবধি, রত্ন যখন ধারণ করবেন, প্রকৃত রত্ন কিন্তু ধারণ করতে হবে। এবং প্রকৃত জ্যোতিষীর কাছে গিয়ে কিন্তু আপনাকে অ্যাডভাইসটা নিতে হবে যে আমি কোন রত্নটা পরব। দেখুন, ক্যারিয়ারের জন্য একটা হাউস বিচার করা হয়, বিয়ের জন্য একটা হাউস বিচার করা হয়, ইনিশিয়াল এডুকেশনের জন্য একটা হাউস বিচার করা হয়, পিএইচডি লেভেলে যাব কিনা তার জন্য আরেকটা হাউস বিচার করা হয়, আমার বিদেশ ভ্রমণ হবে কিনা তার জন্য একটা হাউস বিচার করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু রেমেডিয়াল পার্ট চেঞ্জ হতেই পারে, এবং সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম কম্প্রোমাইজ করি না। যাই হোক, আজকে এই অবধি থাকলো দর্শক বন্ধুরা, নমস্কার। যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন, আর যদি কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমার নাম্বার দেওয়াই আছে, 9830076763, 9830787224। আপনি ফোন করবেন। নমস্কার।